প্রথমে জানাব ডোনাল্ড ট্রাম্প বললেন গাজায় যুদ্ধ শেষ। তারপর জানাব গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না। আরব গাজার বোর্ড অফ পিসে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের। এরপর জানাব যুক্তরাষ্ট্রের চাপে অবশেষে রাফা ক্রসিং খুলে দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধ শেষ হয়েছে এবং যুদ্ধবিরতি বহাল থাকবে। যুদ্ধ সমাধানে আমিই ভালো, শান্তির জন্য আমি ভালো, সাংবাদিকদের বলেছেন তিনি। ট্রাম্প বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে। তিনি নেতানিয়াহু চমৎকার কাজ করেছেন। কিছু বিষয়ে তার সাথে আমার মতপার্থক্য ছিল এবং সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে। কাতারের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন দেশটির কৃতিত্ব পাওয়া উচিত। আমি মনে করি যেভাবে কাতার আমাদের সহায়তা করেছে তা অসাধারণ। ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে তার আগ্রহের প্রকাশ ঘটিয়েছিলেন। গাজায় জঙ্ঘাত হল অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি। আমি নোবেলের জন্য করিনি, আমি এগুলো করেছি জীবন রক্ষার জন্যে। এ সময় তিনি জানান যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দ্বন্দ্বের কথা তিনি শুনেছেন। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি গাজা শান্তি বৈঠকের আয়োজন করছেন। মিশরে এই বৈঠকে যারা যোগ দেবেন তাদের মধ্যে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেৎসো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়েন হবে, যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে। গতকাল সোমবার ১৯ জানুয়ারি ইসরায়েলি সংসদ নেসেটে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে। আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না। উল্লেখ করে নেতানিয়াহু বলেন গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না। গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে সেটি এখনও স্পষ্ট নয়। যেসব দেশের সেনা আসবে তাদের নিয়ে গঠিত এ আন্তর্জাতিক বাহিনীর কাজ হবে গাজার সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া যারা হামাসের জায়গায় কাজ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্সকে গঠিত হতে যাওয়া এ বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। গাজা ও বিশ্বের অন্যান্য জায়গায় হওয়া দ্বন্দ্ব নিরসনে তৈরি বোর্ড অফ পিসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২০ জানুয়ারি নিজেই এটির সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন পুতিনকে বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোয় পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়া। এর মধ্যেই পুতিনকে বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। বোর্ড অফ পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। এটির সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বোর্ড অফ পিস প্রথমে গাজার দ্বন্দ্ব নিরসনে কাজ করবে। এরপর এটি বিশ্বের অন্যান্য দ্বন্দ্বেও যুক্ত হবে। বোর্ড অফ পিসের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ থাকবে ৩ বছর। কিন্তু কোনো দেশ যদি $1 বিলিয়ন দিয়ে সহায়তা করে তাহলে ওই দেশ স্থায়ী সদস্যপদ পাবে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের কার্যক্রমের ক্ষতি করতে পারে। বর্তমানে বিশ্বের দ্বন্দ্ব নিরসনে কাজ করে থাকে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের চাপে পড়ে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশর সীমান্তবর্তী রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে যাচ্ছে দখলদার ইসরায়েল। ২০২৪ সালে এই ক্রসিং দখল করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন। এরপর ক্রসিংটি খুলে দেওয়া হবে। সংবাদমাধ্যম কান ১১ গতকাল বুধবার জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এ ব্যাপারে চাপ দিয়েছেন। গাজাবাসীর জন্য বহির্বিশ্বে যাওয়ার জন্য রাফা ক্রসিং একমাত্র পথ। এই ক্রসিং দিয়ে গাজার মানুষ প্রথমে মিশরে যান, এরপর অন্য কোনো দেশে যেতে পারেন তারা। ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি সেনারা রাফা ক্রসিংয়ের গাজা প্রান্ত দখল করে ফেলে। ওই সময় ক্রসিংয়ের ভবনসহ অন্যান্য জিনিসপত্র ধ্বংস করে তারা। এতে করে গাজার মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হয়। বিশেষ করে রোগীরা ভোগান্তিতে পড়েন। তারা উন্নত চিকিৎসার জন্য এতদিন কোথাও যেতে পারছেন না। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাফা ক্রসিং দখলের মাধ্যমে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজার সীমান্ত ক্রসিংয়ের সরাসরি নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময়ই রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু চুক্তি ভঙ্গ করে এতদিন ধরে এটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক বাহিনী, যেখানে মূলত মুসলিম দেশের সেনারা থাকবেন। তবে যুক্তরাষ্ট্রের এ চাপের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির, কারণ গাজায় আন্তর্জাতিক যে বাহিনী যাবে সেটি হামাসের জায়গায় দায়িত্ব পালন করবে। আর এই দায়িত্ব পালনের সময় যদি কোনো ভুল হয় বা হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়, তাহলে নিজ দেশে সমালোচনার মুখে পড়বেন মুনির। শুধু তিনি নন, যেসব দেশই সেনা পাঠাবে তাদের সরকার প্রধানরা সাধারণ মানুষের ক্ষোভের একটি ঝুঁকিতে থাকবেন। ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেছেন, গাজায় সেনা না পাঠালে অসীম মনিরের ওপর ক্ষুব্ধ হতে পারেন ট্রাম্প। এটি পাকিস্তানের জন্য কোনো ছোট বিষয় নয়। পাকিস্তান ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, যেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সামরিক সহায়তা পাওয়া যায়। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। তাদের আছে যুদ্ধক্ষেত্রে কাজ করা পরীক্ষিত সৈনিক। পাকিস্তান এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ৩টি যুদ্ধ করেছে। সর্বশেষ গত মে মাসে ২ দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।